তবে আমি আপনার মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে দুইটা কথা বলবো। সেটা হচ্ছে, আমরা যারা দলকে ভালোবাসি এবং দলের উন্নয়নে যারা কাজ করতে চায়, এবং সেটা সোশ্যাল মিডিয়াতে হোক, অফলাইনে হোক, অনলাইনে হোক, যারা আপনার সোশ্যাল অনলাইন প্ল্যাটফর্মে হোক, আপনারা যারা জার্নালিজম করছেন, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, আমরা যারা করছি, এবং অফলাইনে যারা করছি, এই প্রত্যেকের মতামতকে অ্যানালাইসিস করে ওনার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন আমাদের খুব জরুরি। এই যে বিপ্লবী সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করার জন্য বিএনপি করছে, মুফতি আব্দুল মাহমুদ ভাই কথাটা কিন্তু বলছে। আচ্ছা, এই সরকারকে অসহযোগিতা করে আমাদের লাভটা কি? মানে আমার লাভটা কি আর লসটা কি, এটা কিন্তু একদম ক্লিয়ার। এই সরকার বিপদে পড়লে প্রথম বিপদে পড়বে বিএনপি, প্রথম বিপদে পড়বে বাংলাদেশ। আমাদের যে সমস্ত নেতারা 17 বছর 18 বছর বিনা অপরাধে জেল খাটছে, এই নেতাগুলা বের হয়েছে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের পরে। বিএনপি যারা পরীক্ষিত নেতা তারা সেটা ভালোভাবে জানে। তো আমরা কখনোই এই সরকারকে অসহযোগিতা করব না, করতে চাইও না। এবং এই সরকারকে সহযোগিতা করার জন্য 5ই আগস্টের পর থেকে বিএনপি সর্বাত্মকভাবে কাজ করছে। এটা এমন না যে বিএনপি যে সমস্ত আপনার যে সুবিধাভোগী কিছু দালাল থাকে সব রাজনৈতিক দলে, তাদেরকে আপনি যদি ট্যাগ দেন, তাদেরকে বাদ দেন, বাদ দেওয়ার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী বা বাংলাদেশ জাতীয়তাবাদ কিন্তু এখনো এই সরকারকে আপনার সমর্থন দিচ্ছে বলেই তারা এখন পর্যন্ত টিকে আছে। এটা আমি এক মনে করি। আর সেকেন্ড থিং আমি বলবো ভাই, আমরা দলকে ভালোবাসি, এটা আপনার বলার জন্য বা প্রমাণ করার জন্য ঢোল পিটানোর কিছু নাই। তবে আমি আপনার মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে দুইটা কথা বলবো। সেটা হচ্ছে, আমরা যারা দলকে ভালোবাসি এবং দলের উন্নয়নে যারা কাজ করতে চায়, এবং সেটা সোশ্যাল মিডিয়াতে হোক, অফলাইনে হোক, অনলাইনে হোক, যারা আপনার সোশ্যাল অনলাইন প্ল্যাটফর্মে হোক, আপনারা যারা জার্নালিজম করছেন, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, আমরা যারা করছি, এবং অফলাইনে যারা করছি, এই প্রত্যেকের মতামতকে অ্যানালাইসিস করে ওনার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন আমাদের খুব জরুরি। এটা খুব জরুরি, সেটা হইতে পারে। এটা হচ্ছে আমরা এটা চাই। আরেকটা জিনিস হচ্ছে, সংগঠনের ভিতরে অনিয়ম থাকবে, এবং সেই অনিয়মের বিরুদ্ধে যারা সোচ্চার থাকে তাদেরকে ডাইরেক্ট শেল্টার দিতে হবে। কারণ হচ্ছে, আপনি যদি সমালোচনা এবং আপনার সুনাম দুটাকে একসাথে যদি অ্যানালাইসিস না করতে পারে, কোনো সংগঠনই তাদের ভুলটাকে ধরতেও পারবে না, এবং সেই ভুলটার সুযোগ নিয়ে আজকে যারা এখানে কথা বলছে বা বাইরে কথা বলছে তারা কিন্তু সেই সুযোগটা পাবে। এটা আমি থার্ড যে জিনিসটা আমি বলতে চাই, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া কখনোই ভারতকে তুষ্ট করে রাজনীতি করেনি, এবং ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা ছিল বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে। আর এই জন্যই বেগম খালেদা জিয়া কিন্তু আপোষহীন থেকেই কিন্তু অত্যাচার অবিচার সহ্য করেছিল। সেই রাজনৈতিক দলকে কখনোই চিন্তা করার দরকার নাই যে আমরা ভারতের দালালি করার জন্য বাংলাদেশের রাজনীতি করছি। এটা আমাদের মনে রাখতে হবে যে শেখ হাসিনা পতিত আওয়ামী লীগ কিন্তু ভারতেই পালায়ন করেছে, তারাই শেখ হাসিনাকে শেল্টার দিয়েছে। তাদের পক্ষে আমাদের বা বিপক্ষে কথা বলার সময় সবার আগে বাংলাদেশের জনগণের কথা চিন্তা করতে হবে, এবং আমরা সেটাই করছি আজকে। আর সবশেষে আমি যে জিনিসটা বলবো, যে আমাদের আজকে ওয়ার্ল্ডের যে গ্লোবালাইজেশনের যুগে আপনার সাইবার টিম যারা থাকে, সাইবার স্ট্র্যাটেজিক প্ল্যান গুলা থাকে, প্রত্যেকটা রাজনৈতিক দল ওটাকে কিভাবে দেখছে আমাদের কাছে মোটামুটি অ্যানালাইসিস আছে। সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরো সোচ্চার হইতে হবে। আর যারা আপনার সাইবারে কাজ করছে তাদেরকে সংস্কার করা প্রয়োজন। কারণ হচ্ছে উইকলি পাবলিক পারসেপশন বিচার করে যদি একটা রাজনৈতিক দল যদি সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা না করে, তাদের বিরুদ্ধে আপনার এই আওয়ামী দোসর বলেন বা আপনার কিংস পার্টি বলেন, তারা কিন্তু সুযোগগুলো পাবে। সব আমরা আমরা এখানে যারা আজকে কথা বলছি, আমাদের প্রত্যেকের কিন্তু একটাই উদ্দেশ্য, গণ অভ্যুত্থানের পরে একটা নির্বাচিত সরকার আসবে এবং সেটা জনগণের ভোটেই হইতে হবে, যে রাজনৈতিক দলই আসুক। ওই জায়গাতে কাজ করার জন্য আমরা যদি দলের ভিতরে কোনো দালাল থাকে, তাদের বিরুদ্ধে ভাই আপনাদের সহযোগিতার মাধ্যমে, ফেস দ্য পিপলের মাধ্যমে আমরা এগুলা বলতে চাই। এবং একই সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলকেও কিন্তু সোচ্চার হইতে হবে। আমরা যারা ছাত্রদের সাথে ছিলাম, ছাত্ররা আমাদের স্টেক আপনার দলের বা হোল্ডারদের নেতৃত্ব বিএনপির বা দিয়েছে। জামাতে ইসলামের বিএনপির যারা অপরাধ করে
যারা যারা দেখা যাচ্ছে যে এই ধরনের অসঙ্গতিমূলক কাজ করে, চাঁদাবাজ, বিভিন্ন ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে আসে, তাদের ব্যাপারে কথা বললে তো দেখা যাচ্ছে যে ভয়ঙ্কর ভাবে আক্রমণ করে, এমন অবস্থাও তো আছে। এমন অবস্থা আমি কথা বলতে বলতে আপনার একজন আহ, বড় দলের একজন নেতাই একটা চাঁদাবাজের খবর দিল, এই যে আমার সামনে আছে। হ্যাঁ, তিনি বলতেছে ভাই আপনাকে এই ব্যাপারে একটু কথা বলতে হবে, ইয়ে করতে হবে। তা আমি যদি এই ব্যাপারে লিখতে যাই বা বলতে যাই, তখন এই দলেরই আবার অন্য কেউ বলবো যে আমি তাদের বিরুদ্ধে কথা বলছি। এই একটা পরিস্থিতির মধ্যে তো করতে হচ্ছে আমাকে, আমাদের মিডিয়াকে। হ্যাঁ, এই জন্যই আমরা আমার কাছে মনে হয় আমাদেরকে ইউনাইটেড হইতে হবে। আজকে আপনি বলবেন, আপনাকে আমাদের সমর্থন দিতে হবে। আমরা যখন অন্যায়গুলোর বিরুদ্ধে কথা বলবো, আওয়ামী লীগ তো নাই, এবং যারা আছে তাদের মতো অপরাধী যারা, তাদের বিরুদ্ধে সবাইকে তো ঐক্যবদ্ধভাবে কথা বলতে হবে, তবেই তো একটা সুন্দর, আপনি যে প্রত্যাশা করলেন সেই প্রত্যাশার সমাজ বা সেই প্রত্যাশার ভবিষ্যৎ আসবে। কিন্তু আপনি আপনার ভিতরে যারা অপরাধী তাদের সংখ্যা তো খুব কম। তাদের ব্যাপারে যদি কোনো মিডিয়া সমালোচনা করে, কোনো মিডিয়া খবর ছাপায়, সেই মিডিয়ার বিরুদ্ধে যদি আপনারা ঐক্যবদ্ধভাবে কথা বলা শুরু করেন, তাহলে সত্য ঘটনা কিভাবে বেরিয়ে আসবে? তাহলে তো আবারও আপনারাও একইভাবে সমালোচিত হয়ে যাবেন। ভাইয়া, পৃথিবীতে ভালো মানুষের বেঁচে আছে বলে কিন্তু পৃথিবীটা এখনো টিকে আছে। বাংলাদেশে যারা যত যেভাবেই বলেন, ফেসিবাদের পক্ষে যারা ছিল, অনেক অল্প সংখ্যক থাকলেও তাদের শক্তিটা ছিল অনেক বেশি। কিন্তু বাংলাদেশের দুর্বল মানুষগুলো যখন ঐক্যবদ্ধ হয়ে শক্তি অর্জন করেছে, তখন কিন্তু তারা চলে গেছে। তো আমি মনে করি, যারা আজকে বাংলাদেশকে মিসগাইড করতেছে, যারা বিএনপিকে মিসগাইড করতেছে, আমাদের নেতা জনাব তারেক রহমান গতকালকে যে মেসেজটা দিয়েছে, এটা আমাদেরকে এনকারেজ করে। এটার এনকারেজমেন্টের, যেহেতু উনি বলেই ফেলেছে যে চাঁদাবাজদেরকে প্রতিরোধ করো, প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ হইতে হবে। আমরা সেই জায়গাতে একমত, এবং আমাদেরকে সেই কাজটা করবোই। আমরা ওনার ওনার নেতৃত্বে আমরা করব। এবং আমি বিশ্বাস করি এদের সংখ্যা খুবই কম, এবং এই অল্প সংখ্যক মানুষগুলা পুরা একটা মানে দেশকে আপনার নষ্ট করে দিচ্ছে। আপনি জামাত, বিএনপি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দেশকে ভালোবাসে, দেশের জন্য যারা কাজ করতে চায়, সরকারকে যারা একটা সঠিক নির্বাচন করার সুযোগ করে দিতে চায়, তাই সেই মানুষগুলোকে আপনার মাধ্যমে বা যারা কাজ করছে সবাইকে আসলে এক জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, ডক্টর ফয়জুল। জি সাগর ভাই, স্পেসিফিক কোন বিষয়ে জানতে চান? এই যে এখন নির্বাচন নিয়েই তো টানাটানি হচ্ছে, আর পাশাপাশি দেখা যাচ্ছে যে সামনের যে সময়টা আসতেছে এর মধ্যে ঐক্য অনৈক্যের ব্যাপারে তো কথাবার্তা হচ্ছে। এর আসলে সমাধানের পথ কি? এভাবে যে চলতে থাকে তাহলে তো আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য যে একটা টানাপোড়েন চলছে, যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না, সে নিয়েও আমরা সেই মধ্যে বিভিন্ন ধরনের মতামত দেখতে পাচ্ছি। আপনার কাছ থেকে এই দুই তিনটি বিষয় নিয়ে শেষ কথা শুনবো। সাগর ভাই, প্রথমত দেখেন যে আসলে আমরা কেউ পারফেক্ট না। বাংলাদেশের যত বড় রাজনৈতিক দল হোক, বিএনপি হোক, জামাত হোক, হেফাজত হোক, কারোরই আপনি বলতে পারবেন না যে 100% সে পূর্ণাঙ্গ ব্যক্তি কিংবা পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত কিংবা ভালো মানুষ। এটা কেউ দাবি করার সুযোগ নেই। অ্যাজ এ হিউম্যান আমাদের প্রত্যেকেরই ত্রুটি বিচ্যুতি, ভুল ত্রুটি থাকবে। আমি যেটা আগেও বলার চেষ্টা করছি, এখনো বলছি, সেটা হচ্ছে একটা দল যখন এখান থেকে চলে গিয়েছে, এই যে একটা মানে অ্যাবসেন্সের জায়গাটা, সেটার কারণেই এই দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে, সাংঘর্ষিক কথাবার্তা হচ্ছে। কিন্তু আমাদের ওই জায়গাটায়, নীতিগত জায়গায় সঠিক থাকা উচিত যে হুম, আমি আসলে বিরোধিতা কতটুকু করব। আমি হুম, রক্কাটা বলবো না, আমি চাঁদাবাজ বলবো না, আবার আমি তাকে এ ভাষায় ও ভাষায়, এক পার্টি আর এক পার্টিকে আমরা সমালোচনা করব না। আমার আলোচনা করার তো বহু সাবজেক্ট আছে। আমি কথা বলবো আওয়ামী লীগের দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার, লোপাট, পদ্মা সেতু, গত 16 বছর বলতে বলতে ফেসবুক তো ভারী হয়ে গিয়েছে। এই আমার প্রোফাইল ঘুরলে আপনি আওয়ামী লীগের কি পাবেন না, সব পাবেন আপনি। আবার ওগুলোকে রিস্টার্ট করে ছেড়ে দেন। বাংলাদেশের সমগ্র আওয়ামী লীগের এই অপবিত্র সংগঠনটি নিয়েই কথা বলা উচিত। আমি মনে করি আমরা যারা এটা না বলে ভিন্ন ভাষায় ভিন্ন দিকে ধাবিত হচ্ছি, সেটা সঠিক পথ নয়।